প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর আমাদের একটি হিসাব বিজ্ঞান ধারাবাহিক কোর্স চলতে আছে। আজকে আছে অষ্টম অধ্যায় নগদান বইতে। নগদান বই তোমরা যা জানো যে নগদান 4 প্রকার। নগদান কত প্রকার? নগদান 4 প্রকার। 1 গড় নগদান, 2 গড় নগদান, 3 গড় নগদান এবং বহু গড় নগদান। তা আমরা নবম দশম শ্রেণীতে 3 প্রকার নগদান পাই। 1 গড় নগদান, 2 গড় নগদান আর হলো 3 গড় নগদান। বহু গড় নগদান নবম দশম শ্রেণীতে নাই, এটা তোমরা ইন্টারে গেলে পাবা। তাহলে আমরা আলোচনা করব 1 গড় নগদান, 2 গড় নগদান, 3 গড় নগদান। আমরা জানি যে নগদান বইতে শুধু নগদ লেনদেনগুলো হবে, নগদ লেনদেন এবং ব্যাংকের লেনদেনগুলো হবে, অন্য কোনো লেনদেন হবে না। নগদ ও ব্যাংক ব্যতীত অন্য কোনো লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, সেটা হোক ধারে ক্রয় অথবা ধারে বিক্রয়, এই লেনদেনগুলো হবে না। অবশ্যই নগদান বইতে নগদ লেনদেন হবে। তাই আমরা জানি 1 গড় নগদান, 2 গড় নগদান, 3 গড় নগদান। আজকে আমরা আলোচনা করব 1 গড় নগদান বই নিয়ে। তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 106 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর উদাহরণ দেওয়া আছে। উদাহরণ 1 গড় নগদান বই। আমরা উদাহরণটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 1 গড় নগদানের জন্য একটা ঘর কেটে নেই। প্রথমে আমি বোর্ডের মাঝখানে ভাগ করে নিলাম। একটা হলো ডেবিট পাশ, একটা হলো ক্রেডিট পাশ। ক্রেডিট পাশে ডেবিট পাশে আছে, প্রথমে দিলাম তারিখ, তারপর আছে বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। আবার ঠিক ক্রেডিট পাশে আছে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এই হলো আমার ডেবিট পাশ আর হলো আমার ক্রেডিট পাশ। যখন এইটা হলো আমার 1 গড় নগদান। 2 গড় নগদানে 2টা টাকার ঘর থাকবে, একটা নগদ টাকা, একটা ব্যাংক টাকা। এই পাশে ঠিক একই রকম 2টা টাকার ঘর থাকবে, একটা নগদ টাকা, একটা ব্যাংক টাকা। এই হলো আমার 1 গড় নগদানের ঘর। এখন আমরা দেখি 1 গড় নগদানে। তা আমরা কি বলছি? প্রথমে জানি যে আমার নগদ লেনদেনে শুধু নগদান বইতে শুধু নগদ লেনদেনগুলো যাবে। যদি আমি টাকা পাই তাহলে ডেবিট পাশে আসবে, আমার দায়িত্বে টাকা গেলে ক্রেডিট পাশে যাবে। 1 গড় নগদানে যদি আমি টাকা পাই তাহলে ডেবিট পাশে আসবে, আমার দায়িত্বে টাকা গেলে ক্রেডিট পাশে যাবে। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। তা আমরা জানি প্রথমে 1 তারিখ যেটা থাকে ওইটা ব্যালেন্স বিডি হয়। জানো 1 ব্যালেন্স বিডি, প্রথমে যেটা থাকে ওইটা হলো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি 2500 টাকা ডেবিট পাশে। 2 নাম্বার আছে অতিরিক্ত মূলধন আনার 10,000 টাকা। তা আমি কি বলছি? নগদ টাকা যাবেটা করব, দেখবো যাবেটা করে আমার টাকাটা কোন পাশে এসেছে। ডেবিট পাশে আসলে ডেবিট পাশে, ক্রেডিট পাশে গেলে ক্রেডিট পাশে। শুধু নগদ টাকার লেনদেন হবে, শুধু নগদ টাকার এন্ট্রি গুলো পোস্টিং হবে, অন্য কোনো এন্ট্রি পোস্টিং হবে না। যেমন এই জায়গায় অতিরিক্ত মূলধন আনা হলো, যাবে দেখি নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। আমরা শুধু নগদের হিসাব করবো। নগদ আছে কোথায়? ডেবিট পাশে। ডেবিট পাশে লাগবো 2 তারিখ, বিপরীত এন্ট্রি কি? মূলধন। মূলধন হিসাব টাকা আছে 10,000। 10,000 অতিরিক্ত মূলধন আনা হলো, যাবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক খতিয়ানের মতো বিপরীত এন্ট্রি গুলো লিখতে হয়। নগদ আছে ডেবিটে, লাগবে ডেবিট পাশে, বিপরীত এন্ট্রি আছে মূলধন, মূলধন লাগলাম। 4 তারিখ আছে নগদে পণ্য ক্রয়, যাবে কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি কি বলছি? শুধু নগদ টাকার হিসাব হইবে। নগদ আছে কোথায়? পণ্য ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়? ক্রেডিট পাশে, লাগবো কি? ক্রেডিট পাশে, বিপরীত এন্ট্রি লাগবে। জানুয়ারি 4 ক্রয় হিসাব, টাকা আছে 7,000, লেখো 7,000। তারপরে আছে 6 তারিখ জামানের নিকটে নগদে বিক্রয়। নগদে বিক্রয়, যাবে কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা হিসাব করি কি? নগদান হিসাব। নগদ আছে কোথায়? ডেবিট পাশে, বিক্রি করছি তার জন্য নগদ টাকা পাচ্ছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ আছে ডেবিট পাশে, বিপরীত দিকে বিক্রয়, লেখো। এটা আছে 6 তারিখ বিক্রয় হিসাব, টাকা আছে 8,000, লেখো 8,000। কয়টা আছে? 10 তারিখ আছে আলমের কাছ থেকে ঋণ গ্রহণ, যাবে কি? নগদান হিসাব ডেবিট, আলমের ঋণ ক্রেডিট। নগদ আছে ডেবিটে, লিখবো আমরা ডেবিটে। আমরা কিন্তু হিসাব করি নগদান, নগদ যে পাশে আসবে সেই আমার লিখতে হবে।
নগদ আছে ডেবিট পাশে, বিপরীত এন্ট্রি আলমের ঋণ আচ্ছা 10 তারিখ, ঋণ হিসাব লিখলে হইবে, ঋণ হিসাব, ঋণ হিসাব টাকা আছে 15,000, লেখো 15,000। 15 তারিখ আছে ভাড়া অগ্রিম পরিশোধ, অগ্রিম ভাড়া ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ আছে কোথায় ক্রেডিটে, লেখবো কোথায় ক্রেডিটে, বিপরীত এন্ট্রি অগ্রিম ভাড়া। 15 তারিখ অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া আছে 4,000 টাকা ক্রেডিট পেশে, নগদ ছিল ক্রেডিটে, লেখবো ক্রেডিট পেশে। 6টা আছে 20 তারিখ দেনাদার হাতে প্রাপ্তি, জাবেদা কি দেনাদার হাতে প্রাপ্তি, নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, নগদ আছে কোথায় ডেবিট পেশে, বিপরীত এন্ট্রি কি দেনাদার, লেখো দেনাদার। 20 তারিখ দেনাদার, দেনাদার হিসাব টাকা আছে 6,000, লেখো 6,000। 22 তারিখ আছে মালিক কর্তৃক উত্তোলন, জাবেদা কি উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ আছে কোথায় ক্রেডিট পেশে, লেখবো কোথায় ক্রেডিট পেশে, বিপরীত এন্ট্রি উত্তোলন। 22 তারিখ উত্তোলন হিসাব, উত্তোলন আছে 1,000, লেখা 1,000। 25 তারিখ আছে যন্ত্রপাতি ক্রয়, জাবেদা হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ আছে কোথায় ক্রেডিট পেশে, বিপরীত এন্ট্রি কি যন্ত্রপাতি। 25 তারিখ যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসাব টাকা আছে 9,000, লেখো 9,000। 30 তারিখ আছে মামুনকে বেতন প্রদান, জাবেদা হলো বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ আছে কোথায় ক্রেডিট পেশে, বিপরীত এন্ট্রি কি বেতন, তাহলে লিখি বেতন। 30 তারিখ বেতন হিসাব টাকা আছে 3,000, লেখো 3,000। সব এন্ট্রি গুলো পোস্টিংটা হয়ে গেল। তা আমি এখন যোগ করি, ডেবিট পাশ আমার সবসময় বড় হবে, নগদান বইতে ডেবিট পাশ বড় হয় বেশি, এগুলো সব যোগ করো, তাহলে 41,500 টাকা। এইগুলো লেখো ক্রেডিট পেশে, লেখো 41,500 টাকা। এগুলো সব যোগ করো, এগুলো সব যোগ করলে হয় 24,000, 24,000 থেকে 41,000 বাদ দাও, থাকে হলো 17,500। এই 17,500 হলো ব্যালেন্স সিডি, সিডি। এই করে সব যোগ করলাম, পাইলাম 41,500। এই করে সব যোগ করলাম 24,000, 24,000 থেকে 41,500 থেকে 24,000 বাদ দিলে 17,500। এই 17,500 হলো ব্যালেন্স সিডি, মানে এই 17,500 হলো আমার হাতে আছে, সব খরচ পরিশোধ করার পরে আমার এই 17,500 হলো হাতে আছে, এটা বলে ব্যালেন্স সিডি। এইটা আবার পরের মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি করে দাও, ফেব্রুয়ারি 1, এটা আবার পরের মাসে 1 তারিখ করে দাও ব্যালেন্স বিডি। এই হলো আমার নগদান বই। প্রথমে ছিল ব্যালেন্স বিডি ছিল 2500 টাকা, পরবর্তীতে 2 তারিখ ছিল অতিরিক্ত মূলধন আনালো, যাবে গেল অতিরিক্ত নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, নগদ ছিল ডেবিট পেয়েছে, তার জন্য লিখলাম ডেবিট পেয়েছে। তারপরে আছে 6 তারিখ ছিল পণ্য বিক্রয় করছে, নগদে পণ্য বিক্রয়, যাবে গেল নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদ ছিল ডেবিট পেয়েছে, লিখলাম ডেবিট পেয়েছে। 10 তারিখ ছিল ঋণ গ্রহণ, যাবে ছিল নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, নগদ ছিল ডেবিট পেয়েছে, তার জন্য লিখলাম ডেবিট পেয়েছে। দেনাদার থেকে প্রাপ্তি, যাবে গেল নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, নগদ ছিল ডেবিট পেয়েছে, তার জন্য ডেবিট পেয়েছে। আবার এই কটা নগদে ক্রয় ছিল, নগদান ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ছিল, নগদ ক্রেডিট ছিল, তার জন্য লিখছি ক্রেডিট পেয়েছে। অগ্রিম ভাড়া পরিশোধ, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, নগদ ছিল ক্রেডিট পেয়েছে, তার জন্য লিখছি ক্রেডিট পেয়েছে। তারপরে মালিক কর্তৃক উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ ছিল ক্রেডিটে, তার জন্য লিখছি ক্রেডিট পেয়েছে। যন্ত্রপাতি, নগদে যন্ত্রপাতি ক্রয়, যাবে গেল যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ ছিল ক্রেডিটে, তার জন্য লিখছি ক্রেডিট পেয়েছে। বেতন, কর্মচারীকে বেতন পরিশোধ, বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ ছিল ক্রেডিট পেয়েছে, তার জন্য ক্রেডিট পেশে লিখছি। আমার যদি নগদ টাকা ডেবিট পেশে আসছে ডেবিট পেশে লাগবো, নগদ টাকা ক্রেডিট আসলে ক্রেডিট পেশে লাগবে। এটা হলো 1 ধরনের নগদান। এই করে সব যোগ করছি, পাইছি 41,500। এই করে সব যোগ করলে 24,000, 24,000 থেকে 41,500 থেকে 24,000 টাকা বাদ দাও, থাকে হলো 17,500। এই 17,500 হলো ব্যালেন্স সিডি, মানে এই 17 সব খরচ পরিশোধ করার পরে এই 17,500 টাকা হলো হাতে আছে, এগুলো বলে ব্যালেন্স সিডি। এটা আবার পরের মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি করে দাও। এই হলো আমার 1 ঘর নগদান বই। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাই অবশ্যই আধুনিক নিয়মের অঙ্ক পেতে সবাই আমাদের সাথে থাকো এবং আধুনিক নিয়মের অঙ্ক করে নাও। তোমরা জানো যে সারা পৃথিবীতে আধুনিক নিয়মের অঙ্ক প্রচলিত, তাই আমাদের বাংলাদেশেও আধুনিক নিয়মের অঙ্ক প্রচলিত রয়েছে। আধুনিক নিয়মের অঙ্ক পেতে হলে সকলে আমাদের সাথে থাকো।
আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।